নমস্কার, জি 24 ঘন্টা স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আত্রি। দেশে ওমিক্রনের আক্রান্তের সংখ্যা বেড়েছে, এক লাফে বেড়েছে বলা যায়, পৌঁছে গেছে 12। মহারাষ্ট্রে আরও 7 জনের দেহ ওমিক্রনের হদিশ পাওয়া গিয়েছে। এই ওমিক্রন কতটা উদ্বেগের, আমাদের যে লড়াই সামনে পড়ে থাকছে সেই লড়াই কতটা দীর্ঘ, কতটা শক্ত, কতটা চ্যালেঞ্জের, এবং সাধারণ মানুষ হিসেবে, প্রশাসন হিসেবে, স্বাস্থ্য বিভাগ হিসেবে কার কী দায়িত্ব রয়েছে, সবটাই আমরা আলোচনা করব আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা রয়েছেন ডক্টর প্রদীপ মিত্র, প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাগত। রয়েছেন ডক্টর দেবরাজ যশ, চিকিৎসক, তিনি আমাদের সঙ্গে থাকছেন, এবং চিকিৎসক কুণাল সরকার, তিনি আমাদের সঙ্গে থাকছেন। আমরা আলোচনা করব তাদের সঙ্গে। আর যেটা দিয়ে শুরু করেছিলাম, যেভাবে এক লাফে বেড়ে গিয়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, যেখানে 12 পৌঁছে গিয়েছে আজ। মহারাষ্ট্রে 7 জনের দেহের ওমিক্রনের হদিশ পাওয়া গিয়েছে। দিল্লিতেও ওমিক্রনের হানা। তানজানিয়া ফেরত এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের এই নয়া স্ট্রেন পাওয়া গিয়েছে। আর যে হারে এই সংক্রমণ ছড়াচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে। আতঙ্ক বাড়িয়ে চলেছে ওমিক্রন, জন্মমাত্র কিছুদিন আগে। কিন্তু এরই মধ্যে বিশ্বের নানা দেশে ঝড়ের গতিতে ছড়িয়েছে করোনার এই নয়া রূপ। ভারতও বাদ যায়নি। এদিন মহারাষ্ট্রে একের পর এক ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। রবিবার ওমিক্রন সংক্রমণের আরও 7টি ঘটনা সামনে এসেছে। পিম্পরিতে 6 জন আর পুনেতে 1 জন ওমিক্রনে আক্রান্ত। এখনো পর্যন্ত মহারাষ্ট্রে মোট 8 জনের দেহে ওমিক্রন ভাইরাসের হদিশ মিলেছে। শুধু বাণিজ্য নগরীই নয়, রাজধানীতেও হানা। সদ্য তানজানিয়া ফেরত এক ব্যক্তির দেহে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। 37 বছর বয়সী ওই আক্রান্তকে দিল্লির LNJP হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বিদেশ থেকে দিল্লিতে আসা মোট 17 জনের কোভিড পজিটিভ আসে। তার মধ্যে 12 জনের নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছিল। এদেরই একজনের দেহে ওমিক্রন ভাইরাস মিলেছে। আক্রান্তের বাড়ির লোকেদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ইতিমধ্যে যারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদের সম্পর্কেও সব তথ্য জোগাড় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে যথাযথভাবে। प्रीलिमिनरी रिपोर्ट के अंदर वो पॉजिटिव हैं ओमिक्रॉन से। 12 लोगों की जिनोम सीक्वेंसिंग की प्रीलिमिनरी रिपोर्ट आ चुकी है, शुरुआती रिपोर्ट आ चुकी है। उसमें से 11 को नहीं, ओमिक्रॉन नहीं है, नॉर्मल कोरोना है। और ओमिक्रॉन का पहला मामला दिल्ली में आया, ये कह सकते हैं? हाँ, दिल्ली में पहला है और देश में शायद ये 5वां कह सकते हैं। শুক্রবার দেশে প্রথম 2 জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছিল কর্ণাটকে। শনিবার গুজরাটের জামনগরে 1 জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে। শনিবারই মহারাষ্ট্রের ডোম্বি ভ্যালিতে দক্ষিণ আফ্রিকা ফেরত এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন পাওয়া যায়। আমরা যে প্রসেসে প্রথম থেকে এগিয়েছি যে নিউ স্ট্রেন এলে প্রথমে আলাদা জায়গায় রাখবো, চেষ্টা করব যে সেখান থেকে তাকে ম্যানেজ করার। কিন্তু যদি নাম্বার প্রচুর বেড়ে যায় তখন আর সেটা সম্ভব হয়ে ওঠে না। তো প্রাথমিকভাবে আমাদেরকে তাদের সেগ্রিগেট করার ব্যবস্থা করা হচ্ছেও, আমি যতদূর জানি স্বাস্থ্য ভবন থেকে। আমাদের সাবধানতা যেরকম ভাবে অবলম্বন করার কথা সেটা করতে হবে এবং টিকাকরণ চালিয়ে যেতে হবে। যদিও ওমাইক্রন কিছু কিছু ক্ষেত্রে টিকাকরণকে ফাঁকি দিচ্ছে, কিন্তু ভয়াবহতাটা সেই আকার নেওয়ার কথা নয়। করোনার এই নতুন রূপকে ইতিমধ্যেই ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং যে হারে এই নয়া স্ট্রেন ছড়াচ্ছে তা নিয়ে বেশ উদ্বিগ্ন দেশ বিদেশের বিশেষজ্ঞরা। মাস্ক পরা, দূরত্ববিধি, স্যানিটাইজেশন সহ অন্যান্য কোভিড বিধিনিষেধ মানার ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, দেশে আরো বাড়লো আক্রান্তের সংখ্যা। ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে 21। আমাদের প্রতিনিধি রয়েছেন জ্যোতির্ময় কর্মকার, আরো বিস্তারিত জানাচ্ছেন। জ্যোতির্ময়, 21 হয়ে গেল, যেটা কিছুক্ষণ আগে 12 ছিল, কি বলা হচ্ছে? দেখো, কিছুক্ষণ আগে যে খবর এসে পৌঁছেছে, এবার মহারাষ্ট্র সরকার কিছুক্ষণ আগে তারা কনফার্ম করেছে যে মহারাষ্ট্রে একই পরিবার থেকে 9 জন ওমিক্রন পজিটিভ হয়েছে, এবং যে খবর পাওয়া যাচ্ছে যে এই পরিবার থেকে 4 জন তারা সম্প্রতি সাউথ আফ্রিকা থেকে ফিরেছে। এবং যেহেতু পরিবারের একাধিক ব্যক্তির এই সিমটম দেখা দেয়, ফলত তাদের টেস্ট করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে তাদের স্যাম্পল জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়, যেখানে 9 জন ফ্যামিলি মেম্বারের পজিটিভ এসেছে, ওমিক্রন পজিটিভ এসেছে। মোট 14 জনের টেস্টিং এর জন্য পাঠানো হয়েছিল। কিছুক্ষণ আগে আমরা যে খবর জানিয়েছিলাম যে একই ঘটনা ঘটেছে মহারাষ্ট্র, অর্থাৎ জয়পুরের এই ঘটনার পাশাপাশি মহারাষ্ট্র একই ঘটনা ঘটেছে, যেখানে 7 জনের ওমিক্রন পজিটিভ এসেছে, এবং সেখানেও সেই পরিবারেও 4 জন তারা বিদেশ থেকে ফিরেছিলেন এবং 3 জন তারা ক্লোজ কন্ট্যাক্ট, অর্থাৎ তাদের সংস্পর্শে এসেছিলেন, যাদের পরবর্তী ক্ষেত্রে তারাও এই ওমিক্রন আক্রান্ত হয়ে যায়।
এবং এই মুহূর্তে সরকারি অফিসিয়াল সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে আগামী কয়েকদিন এই সংখ্যা আরো উত্তরোত্তর বাড়তে পারে। তার কারণ গত কয়েকদিন ধরেই পজিটিভ যারা পেশেন্ট এয়ারপোর্ট থেকে তাদেরকে সরাসরিভাবে ডেজিগনেটেড হসপিটালে বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং প্রায় মিনিমাম 3 থেকে 4 দিন জেনোম সিকোয়েন্সিং এর জন্য ওয়েট করতে হচ্ছে। এখন যে ছবি আমরা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে লাগাতার এই জেনোম সিকোয়েন্সিং এর রিপোর্ট যত আসছে লাফিয়ে লাফিয়ে সংখ্যা কার্যত বাড়ছে, ফলত আতঙ্কের পরিবেশও এই মুহূর্তে ক্রমশ বাড়ছে। এবং ইতিমধ্যেই আজ সকালে দিল্লি সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আরো একবার দাবি করা হয়েছে যে অ্যাট রিস্ক কান্ট্রিগুলি অর্থাৎ যেখানে অমিক্রন সংক্রমণ ইতিমধ্যেই মাত্রা ছাড়াই হয়ে গিয়েছে সেই দেশগুলোর সঙ্গে অবিলম্বে বিমান যোগাযোগ বন্ধ করা হোক। ফলত এক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকালও নতুন করে এই দাবি উঠবে এবং সংসদের অধিবেশনও আগামীকাল রয়েছে। ফলত দেখা যাক রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া কোন দিকে দাঁড়ায় এই অমিক্রন নিয়ে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আমরা আলোচনায় ঢুকবো। আমাদের সঙ্গে কোভিড বিশেষজ্ঞ ডক্টর যোগীরাজ রায় রয়েছেন, তার কাছেই সরাসরি এই প্রশ্নটাই করব। কতটা উদ্বেগের, কারণ কিছুক্ষণ আগে 12 ছিল, এই সংখ্যাটা লাফিয়ে 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 বেড়ে যাচ্ছে ঘন্টার মধ্যে। দেখুন, আমাদের তো পূর্ব অভিজ্ঞতাই এরকমভাবে 2 থেকে 4, 4 থেকে 25 এরকমভাবেই নাম্বার বাড়ে। এই অভিজ্ঞতা আমাদের নতুন কিছু না। আমরা ফার্স্ট ওয়েভেও এটা দেখেছি, তারপরে যখন ডেল্টা এসছে তখনও তাই দেখেছি, ওমিক্রনেও তাই দেখছি। এবার সময়ের অপেক্ষা যে আমরা বিভিন্ন জায়গা থেকেই খবরগুলো পেতে শুরু করব, কারণ সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসতে একটু সময় লাগে। এর মধ্যে যেটা দেখতে হবে এরা ক্লিনিক্যালি কতটা সিভিয়ার, এদের সিভিয়ার ডিজিজ আদৌ হচ্ছে কি না, নাহলে মৃদু বা অল্প স্বল্প ভোগান্তি নিয়ে অত ভাবার কিছু নেই। ডক্টর রায়, প্রথমেই যেটা মাথায় আসে যে এটা থার্ড ওয়েভকে ট্রিগার করছে কিনা কোনোভাবে, এই প্রশ্নটা উঠছে বিভিন্ন জায়গায়। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কোভিডের যে পর্বটা আমরা পেরিয়ে এলাম, বহু মানুষকে আমরা হারিয়েছি, অক্সিজেনের অভাবের কথা উঠে এসেছে, এই জায়গায় দাঁড়িয়ে থেকে সিচুয়েশন কি প্রিভিয়াস সিচুয়েশনকে মনে করাতে পারে? আপনাদের কাছে কি মনে হচ্ছে? দেখুন, দুটো ওয়েভের অভিজ্ঞতা এবং এত দিনের লম্বা লকডাউনের অভিজ্ঞতায় আমাদের লকডাউন করার প্ল্যানিংই ছিল যে আমরা ঠিকমতোভাবে আমাদের পরিকাঠামোগতভাবে আমরা এগিয়ে যাব এবং অক্সিজেন ডেলিভারি সিস্টেম খুব স্ট্রংলি সারা ভারতবর্ষে ছড়িয়ে দেবো। তো সম্ভবত ওমিক্রনের মতো সেটাও ছড়িয়ে অলরেডি গেছে এবং আমরা যথেষ্ট তৈরি আছি। এবার দেখা যাক আমরা কতটা লড়াই করতে পারি। ডক্টর মিত্র, যেহেতু একটা বড় পরিকাঠামো তৈরি হয়ে রয়েছে স্বাস্থ্য বিভাগের, গোটা দেশ জুড়ে, পশ্চিমবঙ্গও তৈরি রয়েছে, সে কথা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, এই পরিকাঠামোকে কোনোভাবে ওমিক্রন চ্যালেঞ্জ জানাতে পারে নাকি এই পরিকাঠামো এনাফ ওমিক্রনকে রোখার জন্য? দেখুন, এখন পর্যন্ত যা সিচুয়েশন, যেভাবে মানে ওমিক্রনের এটুকুন বোঝা যাচ্ছে এই ভ্যারাইটিটার ট্রান্সমিশন ছড়িয়ে দেওয়ার ক্ষমতাটা ভালোই আছে, বেশ বেশি বোধহয়, হয়তো আগের যে ভ্যারিয়েন্ট যেটা ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট তার থেকে হয়তো একটু বেশি ট্রান্সমিশন। কিন্তু এখনও পর্যন্ত মানে যতগুলো কেস রিপোর্টেড হয়েছে তাতে সিভিয়ারিটি এখনও বলা হয়নি, বলা হয়েছে বেশিরভাগ কেসগুলোই কিন্তু মাইল্ড টু মডারেট সিমটমসটা নিচ্ছে। তো সেই দিক দিয়ে যদি সেভাবে চলতে থাকে তাহলেও বা সিভিয়ার কেসেও হয়, এখন আমরা কিন্তু পরিকাঠামোগতভাবে রাজ্যেও যথেষ্ট তৈরি আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ওমিক্রন যে ভ্যারাইটি এসছে, আমাদের আরটিপিসিআর টেস্ট কিন্তু এই ভ্যারাইটিটার টেস্টটাকে এড়াতে পারছে না। মানে পজিটিভ মানে পজিটিভ, আরটিপিসিআর পজিটিভ হওয়া মানে হচ্ছে যে ওমিক্রন থাকলেও পজিটিভ হবে, না থাকলেও পজিটিভ হবে, অত ওমিক্রন কেস ডিটেকশান থেকে বাইরে যাবে না। এবার যে পজিটিভগুলোর মধ্যে দেখতে হবে কোনগুলো ওমিক্রন ভ্যারাইটি, সেটা সিকোয়েন্সিং করে দেখা হবে। অর্থাৎ টেস্ট যা চলছে সেই পরিকাঠামো তো আমাদের তৈরি, আরটিপিসিআর টেস্ট সমস্ত স্টেটে, ভারতবর্ষের শুধু না, আমাদের স্টেটেও প্রচুর সেন্টার রয়েছে এবং আমরা যা ক্যাপাসিটি এখন যা টেস্ট এখন অ্যাভারেজ দিনে অ্যারাউন্ড 40,000, 35-40,000 করা হচ্ছে, এটা আমরা প্রায় 80,000 পর্যন্ত আমরা ইজিলি আমরা করতে পারি। অতএব সেই দিক দিয়ে আমাদের কোনো চিন্তা অতটা নেই। আচ্ছা ডক্টর সরকার, এখানে টেস্টের ওপরে খুব জোর দেওয়া হয়েছে, বরাবরই আপনারা বলছেন 3টে টি এর ওপরে নির্ভর করেই এই যুদ্ধের লড়াই চালিয়ে যেতে হয়েছে সকলকে। সেখানে এই জেনোম সিকোয়েন্সিংয়ের যে একটা ওয়েট করা, এটা কোথাও কি আরও বেশি সংক্রমিত হয়ে আছে এরকম কি মনে করা হতে পারে, বা কিছু এরকম কিছু হতে পারে কি?
দেখো কি হতে পারে সেটা ভবিষ্যৎ বলবে। দুটো ব্যাপার আছে এর মধ্যে। আমি পরিকাঠামো ভিজাভি অমিক্রন সম্বন্ধে দুটো কথা বলতে চাই। যে কোনো ব্যাপারটাকে নিয়ে আমরা যদি কেবল একটা হুজুকেপনার মধ্যে চলে যাই, দ্যাট ইজ নট রিওয়ার্ডিং। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের বুঝতে হবে, যে প্রদীপদা আমাদের আরটিপিসিআর এর কথা বললেন, আরটিপিসিআর এর মধ্যে দিয়ে যেখানে আমরা ওদের একটাই জিন, যেটাকে এস জিন ড্রপ আউট বলে, সেই এস জিন ড্রপ আউট ডিটেক্ট করতে সক্ষম আরটিপিসিআর, এটা কিন্তু আমি যতদূর দেখেছি ফ্রম ইনিশিয়াল ডেটা, যে দেশের প্রায় 80% আরটিপিসিআর সেটা ডিটেক্ট করতে পারে না। কারণ ভারতবর্ষে যে কিটগুলো এখন অব্দি এসছে, আই এম শিওর কলকাতা শহরেও যে পপুলার প্রেভেলেন্ট যে আরটিপিসিআর কিটগুলো আছে, সেই আরটিপিসিআর কিট গ্রেট মেজরিটি অফ দেম আর নট এবল টু ডিটেক্ট এস জিন ড্রপ আউট। তাহলে প্রথম কথা হলো আমরা সেইভাবে নিজেদের টেস্টিং স্ট্র্যাটেজিটাকে একটু রিটিউন করি। কারণ আমাদের যেটাকে স্ট্যান্ডার্ড আরটিপিসিআর এতদিন মনে করতাম, সেটা দিয়ে এটাকে এই গদবাঁধা ভাবে এটাকে হয়তো ধরা যাবে না। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ধরার উপায় কি? ধরার উপায় হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। জিনোম সিকোয়েন্সিং হলো আমাদের দেশে কেবল দুটো রাজ্য, একটা রাজ্য হলো মহারাষ্ট্র, দ্বিতীয় রাজ্য হলো কেরালা। ইনসাকক বলে জিনোম সিকোয়েন্সের যে একটা অ্যাসোসিয়েশন মতো আছে, যেটা 12টা না 10টা ল্যাব দিয়ে শুরু হয়েছিল, এখন 28খানা ল্যাব আছে। মহারাষ্ট্র কেরালার বাদ দিয়ে কোনো রাজ্য আজ অব্দি তাদের থ্রেশহোল্ড লেভেল অফ জিনোম সিকোয়েন্সিং এর স্যাম্পলই তারা সাবমিট করে উঠতে পারেনি। রিসেন্ট একটা সার্ভে বেরিয়েছে, সেখানে বিভিন্ন রাজ্য কে কত 300টা মাসে দেওয়ার কথা ছিল এই অমিক্রনের আমাদের অ্যাংজাইটিটা হবার আগে। only states met that target, that was Maharashtra and Kerala. All the other state 28টা স্টেট বসে বসে জিনোম সিকোয়েন্সিং এর টার্গেট ফেল করেছে। এবং আমাদের সরকার, আপনি যেখানে এই সংশয়টা প্রকাশ করছেন, সেখানে ধরুন যারা উপসর্গহীন, এদের দেহে কোনোভাবে ওমিক্রন আছে কিনা এটা জানা তাহলে খুব চ্যালেঞ্জের কি হয়ে যাবে না? না, কথাটা হলো লজিক। এভরিথিং ইন লাইফ ইজ এ চ্যালেঞ্জ। কোনো জিনিসটাই অটোমেটিক হবে না। আমাদের দেখতে হবে, যেটা ডক্টর মিত্র বললেন, প্রদীপদা বললেন, যে প্রপার আমাদের আরটিপিসিআর কিটগুলোকে আমরা প্রপারলি সেন্সিটাইজ করি। আর ডেফিনেটলি এখন আমরা দিন 15-র মধ্যে জানতে পারবো সাউথ আফ্রিকাতে 49,153টা কেস ডিটেক্টেড হয়েছে। 49,153টা কেসের মধ্যে একটা ডেথ নেই। তাদের হসপিটালে বেড অকুপেন্সি রেট এখন হচ্ছে 12%। 12% হচ্ছে হসপিটাল অকুপেন্সি রেট। যে 166টা পেশেন্ট হসপিটালে ভর্তি আছে, তারা প্রত্যেকেই ভর্তি আছে ফর অন্য ডিজিজেস, নট বিকজ অফ প্রাইমারি কোভিড রিলেটেড সিমটমস। আর থার্ড যে পয়েন্টটা মনে রাখতে হবে, এই যে আমরা মিউটেশনগুলো নিয়ে আমরা অ্যাংশাস হচ্ছি, এই মিউটেশনগুলো খুব সম্ভব SARS-CoV-2 এটা পিক আপ করেছে একটা কমন কোল্ড ভাইরাসের থেকে। তবুও আমাদের প্রস্তুতি থাক। কোন রকম দিল্লি গভর্নমেন্ট যে কথাটা বলছে যে ট্রাভেল ব্যান করুন সাউথ আফ্রিকার থেকে, একদম ছেলে মানুষের মতো কথা। ঠিক এই জায়গায় আসবো যে কি কি করণীয়, এটা তো অবশ্যই আপনাদের কাছে জানতে হবে। ডক্টর যশ আমাদের সঙ্গে আছেন, ওনার কাছে একটু যায়। ডক্টর যশ, একটা তো ডক্টর সরকার এবং অনেকেই বলছেন যে বেড অকুপেন্সি সেভাবে হচ্ছে না, অর্থাৎ সিভিয়ারিটির দিক থেকে এখনো পর্যন্ত সেই রকম কিছু দেখা যায়নি ওমিক্রনের। কিন্তু কি মনে হচ্ছে এখনো পর্যন্ত বিশ্বজুড়ে বা সাউথ আফ্রিকা জুড়ে যে রিপোর্ট পাচ্ছেন, তাতে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোতে সেটা দিয়ে এই যুদ্ধ জয়ের ক্ষেত্রে আমরা কতটা আশাবাদী? আমি দুটো প্রসঙ্গে বলি। একটা, আমি ডক্টর সরকারের সাথে সম্পূর্ণ সহমত যে এরপর হয়তো কোনো দেশে যদি আলাদা কোনো সিকোয়েন্সিং ডিটেক্টও হয়, তারা হয়তো সেটা প্রকাশ করতে ভয় পাবে, কারণ তারা ভয় পাবে তাদের দেশকেও অন্য জায়গা থেকে এরকম ট্রাভেল রেস্ট্রিকশন বা এই ধরনের তাদের দেশকেও অর্থনীতির একটা বিরাট চাপের মুখে পড়তে হবে। আমি বলবো যে আমি নিজে যে হাসপাতালের সাথে যুক্ত, শেষ 2-3 মাস অন্তত ধরুন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস থেকে অ্যাভারেজ আমাদের হাসপাতালে কোভিড পেশেন্ট 30 থেকে 45-এর মধ্যে এই নাম্বারটা ঘোরাফেরা করে। এবং যদি আপনি কলকাতার ক্ষেত্রে দেখেন, লাস্ট 2 মাস ধরে মোটামুটিভাবে 100-200-র ওপর, এবং পশ্চিমবঙ্গে 700 থেকে 800-র মধ্যে অন অ্যান অ্যাভারেজ ঘোরাফেরা করে, এবং মর্টালিটি 12 থেকে 14।
তো আমি অনেক বেশি খুশি হতাম যে এই যে সংখ্যক, মানে এই সময় যে আমরা বলছি কোভিড কমে এসছে, তাতেও যে দিনে 10 থেকে 12 জন মারা যাচ্ছে, বা যে কোনো হসপিটাল, বড় বড় হসপিটাল, তাকে সেখানে যে পরিমাণ অকুপেন্সি এখনও রয়েছে, আমরা যদি এইটা নিয়ে আরও সচেতন হতাম, আমি মনে হয় সেটা নিয়ে, মানে ওমিক্রন নিয়ে বলার মতো সময় এখনও আসেনি। সেটা কতটা সিভিয়ার নয় এখনও পর্যন্ত জানা গেছে সেটা সিভিয়ার নয় অতটা। আর একটা এমনি রুলই আছে, যে রোগ যত বেশি ট্রান্সমিসিবল হয় সেটা সিভিয়ারিটিও ইউজুয়ালি সাধারণত কম হয়। আর একটা যেটা গুরুত্বপূর্ণ তথ্য আসা বাকি, যেটা আগামী 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আসবে, যে ভ্যাকসিনটা কতটা কার্যকরী, যেটা অনেকে ভয় পাচ্ছেন স্পাইক প্রোটিনে মিউটেশন বলে, যে সমস্ত ভাইরাস এই ভ্যাকসিনগুলো স্পাইক প্রোটিনের বিরুদ্ধে কাজ করে, তো কতটা কার্যকর হবে। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি, আমরা এমনি যে সমস্ত এখনও কোভিড রয়েছে, ওমিক্রন নেই এখনও পর্যন্ত, বা আছে কিনা জানা নেই পশ্চিমবঙ্গে, কিন্তু যে আমাদের কোভিড সেটা এখনও যথেষ্ট পরিমাণে রয়েছে। এখনও প্রত্যেক দিন আমরা আমাদের নিকটাত্মীয়দের হয়তো হারাচ্ছি, এবং এখনও প্রত্যেক দিন প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে। তো আমরা সাবধানতা অবলম্বন করি, এবং অবশ্য এই ব্যাপার নিয়ে যদি একটু মানে অযথা আতঙ্ক করে বা অযথা আতঙ্ক হবেন না, এটা স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেও বারবার বলা হচ্ছে, ডোন্ট প্যানিক, জাস্ট প্রিকশনস নিতে হবে, যে ধরনের রুলস রয়েছে কোভিড বিধি সেগুলো মেনে চলতে হবে। আমরা বিরতির আগে ডক্টর যশ বলছিলেন টিকার প্রসঙ্গ এসেছিল, এবং টিকার প্রসঙ্গ আসতেই আমি ডক্টর রায়কে জিজ্ঞেস করব যে টিকা কতটা কার্যকরী এক্ষেত্রে, যদিও এখনো একটু অপেক্ষা রয়েছে হয়তো এর কার্যকারিতা নিয়ে, ঠিক কি বলা হচ্ছে? কারণ সরকার বলছে যে টিকা একটা অস্ত্র এই লড়াইয়ের ক্ষেত্রে, এটা কি ওমিক্রনের ক্ষেত্রেও সমানভাবে কার্যকরী হবে বলে আপনি মনে করছেন? দেখুন, ভাইরাসের মিউটেশন যখনই বেশি মাত্রায় হবে তখনই আমাদেরকে টিকাকেও মডিফিকেশান করতে হবে। এই অভিজ্ঞতা আমরা পেয়েছি আগে যে এপিডেমিক পোটেনশিয়াল ছিল রেসপিরেটরি ভাইরাস ইনফ্লুয়েঞ্জা থেকে। প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা টিকার কিন্তু একটু একটু করে মডিফিকেশান হয়। সেরকম সম্ভবত রিসার্চাররা কোভিডের ক্ষেত্রেও কাজ করছেন, এবং তার প্রয়োজনীয় মিউটেশনকে ইনকর্পোরেট করার চেষ্টা করা, এগুলো তো চলতেই থাকবে, এগুলো তো রিসার্চের পার্ট। কিন্তু এই যে টিকাটা আমরা নিয়েছি সেটা কতটা কার্যকরী হবে, ডেফিনেটলি কিছু না নেওয়ার থেকে ডেফিনেটলি কার্যকরী হবে বেশি। এবং আমরা যদি কালেকটিভলি টিকা সবাই নিয়ে ফেলি তাহলে কিন্তু নিউ ভ্যারিয়েন্ট আসা এবং সেটাকে অনেকটা প্রতিহত করা যায়। আজকে যে অবস্থায় সাউথ আফ্রিকাতে এই নতুন স্ট্রেন এসছে, সেখানে 25% লোকও ফার্স্ট ডোজ প্রায় নিয়েছিল কিনা সন্দেহ। তো এই যে ভ্যাকসিন ইনইকুয়ালিটি, এটাই কিন্তু নতুন নতুন স্ট্রেনের জন্ম দিচ্ছে এবং তার স্প্রেড করার পটেনশিয়াল বাড়িয়ে দিচ্ছে। কিন্তু একটা তো এজ গ্রুপ আছে যারা এই টিকা নেই যাদের জন্য, তো এটা কি তাদের পক্ষে একটু বিপজ্জনক হতে পারে? না, দেখুন, আমরা ওভারঅল কোভিডের যা অভিজ্ঞতা তাতে এই এজ গ্রুপ আপনি যেটা বলছেন বিলো 18, যারা এখনও টিকার আওতায় পুরোপুরি আসেনি, কিছু জনের কথা চলছে, তো সেইটা কিন্তু এখনও অবধি দেখা গেছে যে তাদের পার্সেন্টেজ অফ সিভিয়ার ডিজিজ খুবই কম, এবং যাদের সিভিয়ার ডিজিজ হয়েছে তারা অলরেডি খুবই অসুস্থ এবং কোনো হয়তো মারণ ব্যাধিতে আক্রান্ত। তো সেই দিয়ে দেখলে ওই এজ গ্রুপের কিন্তু সিভিয়ার ডিজিজ হওয়ার চান্স কিন্তু খুবই কম। আচ্ছা ডক্টর মিত্র, যেখানে এই টিকা একটা বড় হাতিয়ার বলা হচ্ছে, এবং ডক্টর রায়ও বলছিলেন যে টিকা অবশ্যই যদি আমরা যত বেশি মানুষ টিকা নিয়ে ফেলবো ততই আমাদের অনেক বেশি হয়তো এর সঙ্গে লড়াই করার শক্তি আসবে দেহে, এই জায়গায় টিকার চাহিদাটাও আসে, যোগানটাও আসে। এই এত বিপুল পরিমাণ মানুষকে টিকা দেওয়া এবং যেখানে বুস্টার ডোজের কথা বারবার একটা দাবি উঠে আসছে, এই জায়গায় দাঁড়িয়ে থেকে যোগান চাহিদা মেটানোর ক্ষেত্রে যে পরিকাঠামো আছে, এটা কি কোথাও একটা ভার্সেস হয়ে যাবে, নাকি এনাফ আছে যা আছে তাতে আমরা এটা দিয়ে লড়াই চালাতে পারবো? হ্যাঁ, এইটা বলার আগে একটা কথা বলি, ডক্টর যোগীরাজ যেটা বলছিলেন, অ্যাকচুয়ালি এই ওমিক্রন, আমি কেন ওমিক্রন নিয়ে আজকাল আমার কথা বলছি, অ্যাকচুয়ালি অনেক মিউটেশন, যেটা যোগীরাজ বলেছে যে মিউটেশন হতেই থাকে, এটা ইনফ্লুয়েঞ্জা গ্রুপ অফ ভাইরাস, আরএনএ ভাইরাস মিউটেশন হয়। কিন্তু এই ধরুন ওমিক্রনটা কেন বলছি না, এটা ভিওসি মানে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন একটা টার্ম আছে। কি ব্যাপার, এরও মিউটেশন অনেক হচ্ছে, তাতে কিন্তু কনসার্ন নয়। কখন কনসার্ন হয়,
যখন তাড়াতাড়ি ট্রান্সমিশন করার ক্ষমতাটা তাদের বেশি থাকে, বা ট্রাভেল হিস্ট্রি নেই অথচ এক জায়গায় হয়তো হয়ে গেল কিছু ভেরিয়েন্ট, বা একটা লোকালিটিতে অনেক বেশি কেস হয়ে গেল, কিংবা টিকা নেওয়া হয়েছে, ডবল ডোজ হয়েছে, তারপরেও তাদের বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছে, এই ধরনের যদি কোনো মিউটেশন হয় সেইটাকে বলে ভেরিয়েন্ট অফ কনসার্ন। এটা WHO ডিক্লেয়ার করেছে ওমিক্রনকে, সেই জন্য ওমিক্রন নিয়ে তো আমরা আলোচনা করছি। একটা কথা হচ্ছে যে প্রায় ওমিক্রনে প্রায় 60 রকম মিউটেশন দেখা গেছে অলরেডি, কিন্তু সবগুলো আমাদের মানে ক্ষতিকারক ব্যাপার নয়। স্পাইক প্রোটিন যেটা এগেনস্টে টিকাটা আমরা তৈরি করেছি, যে অ্যান্টিজেনটার এগেনস্টে মেনলি, সেই স্পাইক প্রোটিন রিজিয়নে কতগুলো মিউটেশন হয়েছে সেটা দেখা দরকার। সেই জন্য দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু হয়তো ওর 50% হচ্ছে, তারও 50% হচ্ছে যে যেখানে হচ্ছে আমাদের যেটা ডোমেন, মেন ডোমেন সেই জায়গায়। অতএব সেই জন্যে আমাদের কিন্তু টিকা ভালো রকমই কার্যকরী এখনও, এগেনস্ট ওমিক্রনও করবে আশা করা যায়, কারণ ওই জায়গায় মিউটেশন এখনও অতটা হয়নি। সো ন্যাচারালি টিকা নিয়ে যেতে হবে, কভারেজ বাড়াতে হবে, টিকা বাড়াতে হবে, কভারেজ বাড়াতে হবে, ডেফিনেটলি এটা। আর যোগান যদি বলেন, যোগান হ্যাঁ, এখন অনেকগুলো কনসার্নের ট্রায়াল প্রায় শেষের দিকে, আরও অনেকগুলো কোম্পানি টিকা বাজারে আসতে চলেছে। সো ন্যাচারালি গ্র্যাজুয়ালি অন্যান্য দেশ, এই ইনইকুয়ালিটিটা বড় কথা, যত সারা পৃথিবীর লোকের বেশিরভাগ লোক যখন কভার্ড হয়ে যাবে তখন মিউটেশন প্রোটেক্ট করা যাবে, প্রিভেন্ট করা যাবে, অনেক কমে যাবে মিউটেশনের ব্যাপারটা। আচ্ছা, আমরা একটা বিরতি নেব, বিরতির পরে আরও এই বিষয়ে জানবো, কারণ টিকা একটা ভাইটাল রোল প্লে করবে, এটা বারবার চিকিৎসকরা বলছেন। আর চিকিৎসকদেরই একটা অংশ এটাও দাবি করছেন, যেহেতু তারা একেবারে শুরুর দিকে টিকা পেয়েছেন, স্বাস্থ্যকর্মীরা এবং চিকিৎসকরা, তাহলে কি তাদের জন্য বুস্টার ডোজের প্রয়োজনীয়তা রয়েছে? বুস্টার ডোজ দেওয়া হোক, এমন একটা দাবি উঠছে। কি ভাবছেন এখানকার উপস্থিত চিকিৎসকরা, জানবো একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ওমিক্রন নিয়ে উদ্বেগ যেমন আছে, তেমনি প্রস্তুতিও সারা। ওমিক্রন মোকাবেলায় ইতিমধ্যেই বাড়তি সতর্ক প্রশাসন। নবান্নর তরফ থেকে বেশ কিছু গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই করোনা পরীক্ষা, রিপোর্ট না আসা পর্যন্ত রাজারহাটে CNCI-তে অপেক্ষা করার বন্দোবস্ত করা হয়েছে। আর রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে বেলেঘাটা আইডিতে ভর্তি বাধ্যতামূলক। প্রত্যেকের নমুনার জিনোম সিকোয়েন্সিং হবে। এক দুই করে দেশে বেড়েই চলেছে ওমিক্রনের সংখ্যা। কর্ণাটক, মহারাষ্ট্র এবং গুজরাটের পর এবার রাজধানী দিল্লিতেও থাবা বসিয়েছে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট, যাকে ডেল্টার চেয়েও কয়েক গুণ বেশি সংক্রামক বলে আশঙ্কা বিজ্ঞানী গবেষক মহলের। রবিবার বিকেল পর্যন্ত এ রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মেলেনি ঠিকই, কিন্তু সতর্কতায় কোনো রকম ফাঁক রাখতে চাইছে না নবান্ন। শুক্রবারই স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, জেলা প্রশাসন এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকের পর ওমিক্রন মোকাবেলায় নির্দেশিকাও জারি করা হয়। সেই নির্দেশিকা মেনেই কাজে নেমে পড়েছে রাজ্য প্রশাসন। ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই করোনা পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট না আসা পর্যন্ত যাত্রীদের জন্য রাজারহাটের চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে অপেক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। কেউ CNCI-তে থাকতে না চাইলে তাদের জন্য হোটেলে কোয়ারেন্টিনের বন্দোবস্ত থাকছে। রিপোর্ট নেগেটিভ হলেও 7 দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। কারো রিপোর্ট পজিটিভ হলে বেলেঘাটা আইডিতে ভর্তি করানো হবে। এরপর করোনা আক্রান্তের নমুনা পাঠানো হবে জিনোম সিকোয়েন্সিং এর জন্য। শুধু কলকাতা নয়, জেলা হাসপাতালগুলিতেও পরিকাঠামো বাড়ানোই জোর দেওয়া হচ্ছে। জেলা স্তরে কোভিড হটস্পটগুলিতে বাড়তি নজরদারির নির্দেশ রয়েছে নবান্নের। একই সঙ্গে টিকাকরণে গতি বাড়াতেও নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ডক্টর, সরকার টিকাকরণের গতি বাড়ানোর একটা নির্দেশ তো এসেইছে, বারবার টিকার উপর জোর দেওয়া হচ্ছে, এবং বুস্টার ডোজ যেটা নিয়ে চিকিৎসক মহলের একাংশ প্রশ্ন করছে, সওয়ালও করছে, যেটা দেওয়া হোক। আপনার কি মনে হয়? দেখুন, কি মনে হয় সেটা প্রাসঙ্গিক নয়। যেটা প্রাসঙ্গিক সেটা হলো গতকাল 25% কম টিকা দেওয়া হয়েছে। কারণ আমরা যে উদ্বেগটা আমাদের কণ্ঠস্বরের মধ্যে দেখছি, আমাদের একটা এক্সপ্রেসিভ ড্রামাটিক অ্যাংজাইটির মধ্যে দেখছি, সেই অ্যাংজাইটিটা কিন্তু আমরা পাবলিক হেলথ মেজারের মধ্যে দেখে উঠতে পারছি না। এখনো আমরা কোন রকম ডেফিনিট গাইডলাইন পাইনি, বা কেন দেখা যাচ্ছে না? আপনি কি সেটা দেখছেন? তার উত্তরটা আপনারা ভালো জানবেন, কারণ আপনারা ইউ আর ফার নিয়ার দ্য পাওয়ার্স অফ করিডোর। আমরা মোটামুটি আমরা ব্রাত্যজন, আমরা বাইরে থাকি, অত বড় বড় কথা আমরা জানি না। আমরা চোখে দেখতে পাচ্ছি যে কালকে 25% কম ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর জন্মদিন এবং 100 কোটি ভ্যাকসিনের পরে মাত্র একদিন আমরা 1 crore ভ্যাকসিনেশন ক্রস করেছি।
করেছি। আমরা সাউথ আফ্রিকাকে পয়েন্ট আউট করার কেউ নই, কারণ আমরা অ্যাবাউট 32% অফ অল পপুলেশন অ্যান্ড 40+% অফ অ্যাডাল্ট পপুলেশনে আমরা পৌঁছেছি। থার্ড পয়েন্ট হলো যে আমার আপনার দেশে আজকের অ্যাজ উই স্পিক টুডে আজকেতে আমাদের মাসে প্রায় 7 কোটি ভ্যাকসিন উদ্বৃত্ত থাকছে। কেন উদ্বৃত্ত থাকছে? যে আমাদের স্লথ এবং শিথিল পাবলিক হেলথ সিস্টেম সেটা দিয়ে উঠতে পারছে না। ডক্টর সরকার, শুধুই কি সিস্টেম নাকি মানুষের মধ্যেও একটা অনীহা আছে? এখন মানুষের মধ্যে কিছু নেই, সমস্ত আমাদের সিস্টেম্যাটিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেথার্জিটা মানুষের উপরে পাস করবেন না আপনি। গভর্নমেন্ট যেটা কোথায় আটকেছে? পেইড ভ্যাকসিনেশন ইজ স্লো। মানুষ যেভাবে একটা ট্রিমেন্ডাস অর্থনৈতিক ধাক্কা খেয়েছে, তারপর যারা 400, 500, 700 টাকা দিয়ে ভ্যাকসিন নিতে পারতো তারা নিয়ে নিয়েছে। প্রাইভেট হসপিটাল ভ্যাকসিনেশন বর্তমানে ইজ আ বিগ ফ্লপ। কলকাতাতে প্রাইভেট হসপিটালদের হাতে এখন 2 লক্ষের ওপর ভ্যাকসিন আছে, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এক্সপায়ার হতে চলেছে। পশ্চিমবঙ্গে এখন আনগিভেন ভ্যাকসিন ইজ মোর দ্যান 1 crore। পৃথিবীর হিসেবে যদি মনে করেন, আমরা সাউথ আফ্রিকাকে আজকে সার্ভানাইজ করছি। আমেরিকা 2 কোটি ভ্যাকসিন ফেলে দিয়েছে। দে হ্যাভ সিম্পলি ডিসকার্ডেড 2 crore ভ্যাকসিন। সুতরাং ইন্ডিয়ান পার্সপেক্টিভে যদি আমাদের কাছে এনাফ ডেটা থাকে, যেটা ডক্টর অরোরা 2-3 দিন আগে একটা ভার্বাল কমিউনিকেশন করেছেন, যে হেলথ কেয়ার ওয়ার্কার্স, ফ্রন্টলাইন ওয়ার্কার্স, অ্যাট রিস্ক পপুলেশনে যদি আমাদের কাছে লজিক্যাল সায়েন্টিফিক বেসিস থাকে, আমরা ডেফিনেটলি এই মুহূর্তে বুস্টারকে আমরা ভাবতে পারি। কারণ বুস্টারের এখন লিমিটেশন ইজ নট অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকসিন। আর একটা পয়েন্ট বলি, যে ধরনের ভ্যাকসিনগুলো আমরা অ্যান্টিসিপেট করছি যে অমিক্রনের হিতে বেশি কার্যকরী হতে পারে, তার মধ্যে কোভ্যাক্সিন আছে। কারণ কোভ্যাক্সিন ইজ আ লাইভ ভাইরাস ভ্যাকসিন, মানে অ্যাটিনুয়েটেড ফুল ভাইরাস ভ্যাকসিন। কিন্তু কোভ্যাক্সিনের প্রোডাকশন এখনো কিন্তু থমকে দাঁড়িয়ে আছে। সুতরাং গভর্নমেন্ট সেই দিকেও একটু মনোযোগ দিন, যে আমরা ধীরে ধীরে 95-98% কোভিশিল্ড ডিপেন্ডেন্ট হচ্ছি। কোভ্যাক্সিনের সংখ্যা যদি একটু বাড়ে, সেখানে অনেকের লাভ হবে। ডক্টর জোশ, আপনার কি মত? কারণ বুস্টার ডোজ দরকার এরকম বলা হচ্ছে। ডক্টর জোশ, আমি একটা পয়েন্ট বলি, যে যেভাবে আজকে ইউএস, ইউকে, এনএইচএস এবং সমস্তরা কাজ করছে, আমরা হঠাৎ আমাদের একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স না দেখিয়ে, যেহেতু আমাদের হাতে এখন পর্যাপ্ত স্টক আছে, প্রথমত আমরা পাবলিক হেলথ সিস্টেমকে একটু এনার্জাইজ করি। খালি পাবলিক ইলেকশন সিস্টেমকে এনার্জাইজ করে কোনো লাভ নেই। অ্যান্ড ইফ দের ইজ জাস্টিফিকেশন, আমরা বেশি দেরি না করে যারা হেলথ কেয়ার, ফ্রন্টলাইন ওয়ার্কার্স, অ্যাট রিস্ক পপুলেশন বুস্টার নিতে চান বা দের ইজ ইন্ডিকেশন, এটার সম্বন্ধে একটা নির্দেশিকা। এখন গ্রে মার্কেট বুস্টার ভ্যাকসিনেশন হচ্ছে, দ্যাট ইজ কমপ্লিটলি আনডিজায়ারেবল। এখনো অব্দি আমরা একটা ভালো স্বচ্ছ মেকানিজমে ছিলাম, যেন সেই ভালো স্বচ্ছ মেকানিজমটা ভেঙে না পড়ে। আমরা ওই জুগাড় অর্থনীতির মতো গিয়ে একে ওকে আড়ালে আবডালে অমুক ক্লিনিকে গিয়ে তমুক জায়গায় গিয়ে একটা করে বাড়তি ডোজ নিয়ে নিচ্ছি, এটা খুব একটা কাজের কথা নয়। একটা সায়েন্টিফিক গাইডলাইন আসুক, যেভাবে কোউইনের মধ্যে দিয়ে আমরা বুস্টার নিয়েছিলাম, যথেষ্ট ভ্যাকসিন দেশে এখন আছে। সুতরাং একটা স্বচ্ছ, বিজ্ঞানসম্মতভাবে, রেকর্ডেড ভাবে বুস্টার প্রোগ্রামটা শুরু হোক। বেশ, আমি ডক্টর জোশের কাছে যাব। ডক্টর জোশ, আপনি ওকে সহমত পোষণ করেন এই বিষয়ে? আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি নিজে ভ্যাকসিন নিয়েছিলাম, মানে ভাগ্যবানদের মধ্যে একজন, যে প্রথম দিন যেদিন আমাদের চিকিৎসকদের ভ্যাকসিন দেওয়া ছিল 17ই জানুয়ারি আমি ভ্যাকসিন নিয়েছিলাম। তো আমাদের হসপিটালে একটা ট্রায়াল করা হয়েছিল যে ভ্যাকসিন নেওয়ার সময় আপনার অ্যান্টিবডি কত, সেকেন্ড ডোজ নেওয়ার সময় আপনার অ্যান্টিবডি কত, এবং তারপর একটা পর্যায়ক্রমে দেখা যায় অ্যান্টিবডি কত। তো তাতে দেখা যায় যখন আমরা ফার্স্ট ডোজ নিচ্ছিলাম তখন অ্যান্টিবডি নেগেটিভ ছিল, সেকেন্ড ডোজ নেওয়ার পর 9 বা 10 ছিল, আমি স্পাইক অ্যান্টিবডির কথা বলছি। তারপর ওটা কমতে 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 জুন জুলাই মাসে 3-এর মতো কাছাকাছি হয়ে আসে। তো এবার হচ্ছে এটা আমার মধ্যে এই ব্যাপারে কোনো সংশয় নেই, এই মুহূর্তে যত সংখ্যক স্বাস্থ্যকর্মী, যত সংখ্যক চিকিৎসক বলুন বা যারা স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, অধিকাংশ মানুষ ভ্যাকসিনেট হয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ মাস লাস্ট পর্যন্ত, যদি না কারো কোভিড হয়ে থাকে।
তো এই সংখ্যক মানুষ আজকে আমরা কথা বলছি ডিসেম্বর মাসে দাঁড়িয়ে। তো আমার মনে হয় যদি একটা সেরো প্রিভালেন্স বা সেরো সার্ভে করা হয় যারা চিকিৎসার সাথে যুক্ত বিশেষত তাদের ক্ষেত্রে, আমার মনে হয় শতকরা হয়তো 60-70% যারা স্বাস্থ্যকর্মী তাদের হয়তো যে ডিজায়ার্ড অ্যান্টিবডি লেভেল বা ডিজায়ার্ড প্রোটেক্টিভনেস সেটা অনেক কম আসবে। এবার আপনার যদি বুস্টার ডোজ দিতে হয়, যে আমরা প্রথম দিকে যারা নিয়েছি অধিকাংশ সবাই হয়তো কোভিশিল্ড নিয়েছি, তো তাদের ক্ষেত্রে কোভিশিল্ড নিতে হবে কি না থার্ড ডোজ বুস্টার হিসেবে, না কোভ্যাক্সিন নিতে হবে, সেটা নিলে কিভাবে নিতে হবে, এবং এই যে এত সংখ্যক স্বাস্থ্যকর্মী, কারণ আমরা কিন্তু জানি আমাদের প্রথমবারের অভিজ্ঞতাটার থেকে প্রথমবার কিন্তু কোভিডটা শুরু হয়েছিল প্রধানত স্বাস্থ্যকর্মীরা যাতে বিপুল সংখ্যায় প্রথমে আক্রান্ত হচ্ছিল এবং সেই স্বাস্থ্যকর্মীদের থেকেও স্প্রেড করেছিল যারা যারা সেখানে যুক্ত। তো এটা কিন্তু আমার মনে হয় যেটা ডক্টর সরকার বলেছেন, বুস্টার ডোজের গুরুত্বটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা উচিত। যদি স্বাস্থ্যকর্মীরা আবার ওই প্রথম ওয়েভের মতো আক্রান্ত হয় তাহলে কিন্তু অচিরেই যে স্বাস্থ্য পরিষেবা সেটা একটা বিরাট ধাক্কা খাবে। তো ভ্যাকসিন 1 নম্বর, এবং দ্বিতীয়ত বলার কথা যেটা সাধারণ মানুষদের ক্ষেত্রে বলতে পারি আমি, কারণ 18 বছর বয়সের ওপর তাদের মে মাসের পর থেকে ভ্যাকসিনেট করা হয়েছিল, তো বয়স্ক মানুষেরাও মার্চ এপ্রিল মাসে ভ্যাকসিনেট হয়েছিল যারা বেশি যাদের ক্ষেত্রে প্রভাবটা কোভিডের অনেক বেশি পড়ে, যারা অনেক বেশি প্রবণ, তো তাদের ক্ষেত্রেও আমাদের মাথায় রাখতে হবে যে প্রায় 6-7 মাস 8 মাস হয়ে গেছে। তো বুস্টার ডোজ নিয়ে অত্যন্ত দ্রুততার সাথে একটা কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি, অনেক সতর্ক হতে পারি আমরা। তো এই ব্যাপারে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ আমার মনে হয় নেই বুস্টার ডোজের ব্যাপারে, যেটা একমাত্র দ্বিধাদ্বন্দ্ব যে দিলে কি ভ্যাকসিন দিতে হবে, যদি কেউ এটা নিয়ে থাকে তার থার্ড ডোজ কি দিতে হবে, বুস্টার ডোজে একটাই নিতে হবে না সেটা আবার 6 মাস পর কত নিতে হবে, এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু বুস্টার ডোজ নিতে হবে এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। আচ্ছা ডক্টর রায়, বুস্টার ডোজের একটা কথা তো উঠছেই, অনেকেই যুক্তি পাচ্ছেন এটার মধ্যে, কিন্তু যেভাবে ওমিক্রনের একটা উদ্বেগ বা ভয় তৈরি হয়েছে, সেই ভয় রোখার উপায় কি কি রয়েছে? আমাদের কাছে যে মেকানিজম রয়েছে, আমাদের কাছে যা বিধি রয়েছে, গাইডলাইন্স, তাতে কি কি উপায় রয়েছে সামনে? দেখুন, কোভিড বিধি মেনে চলা তো বস্তা পচা হয়ে যাচ্ছে, বলে যাচ্ছি আমরা, লোকের স্ট্যাটিউটারি ওয়ার্নিং যেরকম সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ এরকম লেখা থাকে সেরকম হয়ে গেছে। তো সেই ব্যাপারটায় একটু সিরিয়াসনেস দেখানো এবং প্রয়োজনে একটু প্রশাসনিক হস্তক্ষেপ, একদমই মাস্ক না পরে থাকার জন্য ফাইন দেওয়া, এই সমস্ত যদি নেওয়া শুরু হয় তাহলে হয়তো একটু ব্যাপারটা প্রমোটেড হবে। আর ভ্যাকসিনেশন যেটা কুণাল স্যার বললেন যে পৌঁছে দেওয়া সবার কাছে, যারা নিচ্ছেন না তাদের কাছে পৌঁছে দেওয়া, যারা পৌঁছাতে পারছেন না, অনেক অসুস্থ রুগী আছেন যাদের ধরুন প্যারালাইজড, তারা তো আর গিয়ে ভ্যাকসিন নিতে পারছে না। তো এইটা হয়তো এবার হয়তো ভাবার সময় এসছে যে আমরা তাদের কাছে পৌঁছে দেবো কি করে, এবং যারা উৎসাহী নন তাদের কাছে যদি প্রয়োজনীয় ভ্যাকসিনটা পৌঁছে দেওয়া যায় সেটা ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ লাস্ট আমি 15-20 দিন ধরে যা কোভিড রুগী দেখছি যাদের অক্সিজেন লাগছে তারা প্রায় সবাই একটি ভ্যাকসিন নিয়েছেন বা কোনো ভ্যাকসিনই নেননি, এরকম ধরনেরই রুগী আসছেন কিন্তু বেশিরভাগই। তো আমরা এখনও ওই ব্যাপারে যথেষ্টই পিছিয়ে, এবং যারা এগিয়ে আসেননি তাদের কাছে হয়তো পাবলিক হেলথকে এগিয়ে যেতে হবে, সেটা সোজাভাবে হোক বা গিয়ে কড়াভাবে হোক, সেটা কিন্তু পাবলিক হেলথের পার্সপেক্টিভে ভাবার সময় এসে গেছে। বেশ কিছু জায়গায় ভাবার আছে এখনো বলছেন চিকিৎসকরা। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আরো বেশ কিছু বিষয় জানারও রয়েছে, কারণ ওমিক্রন নিয়ে আমাদের লড়াইটা আমাদের জিততে হবে, এই যুদ্ধ জয় করতে হবে, প্যানিক নয়, আতঙ্ক নয়, এই লড়াই জেতার জন্য বি পজিটিভ। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ডক্টর মিত্র, বেশ কিছু জিনিস অনেকে সংযোজনের তালিকায় ফেলছেন এই কোভিড প্রোটোকলের ক্ষেত্রে বা গাইডলাইন তৈরির ক্ষেত্রে, যেমন বুস্টার ডোজের একটা সংযোজনের কথা উঠে আসছে। আপনার কি মনে হয় এক্ষেত্রে কিছু সংযোজনের প্রয়োজন রয়েছে নাকি তালিকা যা আছে এনাফ? আমি তার আগে দুটো কথা বলি। ডক্টর জশ একটু আগে একটা বললেন যে হ্যাঁ, প্রথম দিকে যখন ভ্যাকসিন নেওয়া হচ্ছিল তখন অ্যান্টিবডি আমরা দেখেছিলাম যে হ্যাঁ, অনেকের অ্যান্টিবডি রেসপন্স ভালো, অনেকের একদমই অ্যান্টিবডি তৈরি হয়নি, সেকেন্ড ডোজ দেওয়ার পরেও হয়তো হয়নি। তো
পরবর্তীকালে দেখা গেল যে এই অ্যান্টিবডি র্যান্ডাম টেস্ট করে এটা কিন্তু সমাধান হবে না, কারণ হচ্ছে যে শুধু অ্যান্টিবডিটাই ব্যাপার না, এই যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে তাতে যে একটা সেল মিডিয়েটেড ইমিউনিটি একটা ব্যাপার আছে, যেখানে শরীরের লিম্ফোসাইটসগুলো ট্রিগার্ড হয়ে খানিকটা ওর মানে একটা তার স্মৃতিটা ঠিক থাকে, মেমারি সেল থাকছে, এবং সেটাই ভবিষ্যতে প্রোটেকশন দিচ্ছে অ্যান্টিবডি লেভেল ফল করে গেলেও। প্রচুর স্টাডি হচ্ছে যাতে দেখা গেছে অ্যান্টিবডি ফল করে গেছে কিন্তু তাদের রিইনফেকশন হচ্ছে না, কারণ তাদের ইমিউনিটি ভালো ডেভেলপ করে গেছে। সুতরাং আমি বলবো যে বুস্টার ঠিক আছে, একটা সিলেক্টেড গ্রুপ অফ পপুলেশন যেটা মেডিকেল যারা একদম সামনের সারিতে রয়েছে, এক্সপোজ রয়েছে, তার যদি সন্দেহজনক বা ভাবনা চিন্তা করা যেতে পারে, কিন্তু তার আগে দরকার ডক্টর সরকার যেটা বলেছে যে ওয়াইড কভারেজ, যেটা হচ্ছে বেশি অ্যাটলিস্ট ফার্স্ট ডোজ, একটা ডোজ অন্তত সবাই পেয়ে যাক, 100% কভারেজ হয়ে যাক ফার্স্ট ডোজটায় সবাইকে। যারা পাচ্ছে না বা যেতে পারছে না তাদের কাছে পৌঁছতে হবে, দরকার হলে বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে, কাউকে বাদ রাখা যাবে না, এটা একটা ব্যাপার। অ্যাটলিস্ট এই কভারেজটা দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে বুস্টারের ব্যাপারে, সেটা আমি আগেই বললাম যে বুস্টার সিলেক্টেড কেসে এখনও ভাবনা আছে, কিন্তু ওভারঅল জেনারেলাইজ বুস্টার ডোজের দিকে না গিয়ে যাতে ভ্যাকসিন ইউটিলাইজেশনটা বেশি হয় সেটা। আরেকটা যে ডক্টর সরকার যেটা বলেছে, হ্যাঁ ডেফিনেটলি আমাদের যে কোভ্যাক্সিন যেটা আমাদের তৈরি হয়েছিল সেটার কিন্তু মানে কভারেজটা বেশি, যেহেতু সেটা হোল ভাইরাসের এগেনস্টে একটা প্রোটেকশন দিচ্ছে, সেহেতু কোভ্যাক্সিনের আমাদের প্রোডাকশনটা বাড়ানোর দিকে ডেফিনেটলি নজর দেওয়া উচিত। আমাদের দেশে তৈরি হচ্ছে সেটা দেখলে ভালো হয়। ডক্টর সরকার, সময় খুব স্বল্প, একটু জানতে চাইবো, জীবন আর জীবিকা বারবার দাঁড়িপাল্লায় উঠেছে এই কোভিডের মধ্যে, এই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে প্রশাসনও, কিন্তু আপনার কি মনে হয় আবার সেই স্মৃতি ফিরে আসবে না তো, নাকি আরও সতর্ক আরও কড়াভাবে প্রশাসন যদি থাকে এবং মানুষও যদি সতর্ক হয় তাহলে এই ভারসাম্য বজায় থাকবে এই লড়াইয়ে? দেখো, এখন অব্দি অমিক্রন তার যা স্বভাব চরিত্র আমাদের দেখিয়েছে, তাতে আমরা মানুষকে অনেকটা আশ্বস্ত করতে পারি যে এখন তুমি যদি একটা খুব আশাবাদী দার্শনিক হও, তুমি এই কথাটা বলতে পারো যে দিস ইজ নেচার্স ভ্যাকসিনেশন। এখন অব্দি আমাদের অত লম্বা লম্বা কথা বলার সময় হয়নি, আমাদের একদম সজাগ হয়ে বসে থাকতে হবে ফর অ্যাটলিস্ট অ্যানাদার মান্থ। আমরা এর আচার ব্যবহারটা দেখি। চটপট দু একটা কথা বলে দিই যে অলরেডি আমাদের জিনোমিক কনসোর্শিয়াম থেকে রেকমেন্ডেশন এসে গেছে যে 40 ইয়ার্সের উপরে বুস্টার দেওয়ার জন্য। সেটা আমাদের NTIAC বা ডক্টর আরোরা বলেছেন যে 2 সপ্তাহের মধ্যে, বলছি 2 সপ্তাহের মধ্যে 8 দিন অলরেডি হয়ে গেছে। সুতরাং আমরা আশা করছি আগামী 6 দিনের মধ্যে আমরা কিছু জানতে পারবো। মানুষকে আরেকবার আমরা বলি যে হ্যাঁ, আমরা নানান রকম চুলচেরা বিচার করব, তার দিকে চোখ রাখবো, কিন্তু এখনো অবধি ঝামেলাটা হিংস্র নয়। আমরা তার থেকে বরঞ্চ RT-PCR কিটগুলোকে আমরা মডিফাই করি, যেগুলো করে আমরা একে RT-PCR লেভেলে যতটা আমরা গন্ধ শুঁকে ফেলতে পারবো ততটাই বেটার। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে আমাদের দুয়ারে রেশন যেতে পারলে দুয়ারে ভ্যাকসিন যেতে পারে। ভাঁড়ারে ভ্যাকসিন রেখে কোনো লাভ নেই, ভাঁড়ারে ভ্যাকসিনটাকে দুয়ারে ভ্যাকসিন করুন, তাহলে আমরা যথার্থ একটা জনস্বাস্থ্য সংক্রান্ত একটা কর্মক্ষমতা মানুষের কাছে, দেশের মানুষের কাছে দেখাতে পারবো। এবার ডক্টর যশ, আপনার কাছেও খুব সংক্ষেপে আসবো, কোন জায়গায় আপনার বোল্ড পয়েন্ট মনে হচ্ছে এই যে বিগত লড়াইটা হলো, এই লড়াইকে সামনে রেখে আপনার পয়েন্ট জানতে চাইবো, কোনগুলোতে জোর দিচ্ছেন আপনি? আমার মনে হয় যেটা আগেও আমরা বলেছিলাম সেটাই, যে সামাজিক দূরত্ব। দ্বিতীয়ত আমি একটা যেটা আমরা বলিনি, যেটা হচ্ছে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এখন অনেকেই, যেহেতু এটা প্রচুর কিটটা পাওয়া যাচ্ছে, তো আমি নিজে আমার জানি একজন পরিচিত মাইক্রোবায়োলজিস্ট যিনি আর কি ভর্তি হয়েছিলেন, যে তিনি আর কি বাইরে অ্যান্টিজেন টেস্ট কিট করে নেগেটিভ এসে তা অনেক পরে অনেক দেরিতে এসে, তো এই অ্যান্টিজেন কিটের ওপর ভিত্তি করে যদি আপনার সিমটম থাকে, প্রথম দিকে যেমন আমরা কড়াভাবে যে RT-PCR করানো, একবার RT-PCR নেগেটিভ এলেও যদি আপনার সিমটম সাজেস্টিভ থাকে, যদি আপনার সিটি স্ক্যান সাজেস্টিভ থাকে, আবার RT-PCR করা, এই জিনিসগুলোকে যেন আমরা এড়িয়ে না যাই। এবং এই আজকে যেমন একটু আমাদের নিম্নচাপের জন্য আবহাওয়ার পরিবর্তন, এই রকম আবহাওয়াতে যদি সর্দি জ্বর কাশি হয়, সেগুলোকেও যেন আমরা
কোভিডের সিমটম হিসেবে মনে করি। আমরা যেন সব কিছু সিমটমকে সিজনাল ফ্লু বা এই জাতীয় মনে না করি এবং অ্যান্টিজেন টেস্টের ওপর অতটা কম গুরুত্ব দিতে পারা যায় যেটা ভালো, এবং RT-PCR বা এই জাতীয় টেস্ট করে যেন আমরা নিশ্চিত হই যে আমি কোভিডের কোনো জীবাণু বহন করছি কিনা এবং আমার মাধ্যমে অন্য আরও আমার পরিবারের বা সমাজের কেউ আক্রান্ত হচ্ছে কিনা। বেশ, অনেক ধন্যবাদ সকল চিকিৎসককে। জীবনের এমন একটা সময় তারা আমাদের পাশে থাকেন এবং সব সময় পরামর্শ দেন। এই জায়গায় সামনে রেখেই সতর্ক যেমন প্রশাসন, সতর্ক হতে হবে আম জনতাকেও। আর যেটা বলে শেষ করব, কখনো কখনো টিআরপিকে ব্যবসায়িক মডেল হিসেবে ব্যবহার করে কোনো সংবাদ মাধ্যম করোনা কালেও কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে দর্শক সে অর্থে তথ্য পাননি কোনো সংবাদ মাধ্যম থেকে, বরং ভয় পেয়ে গিয়েছেন। কিন্তু বাস্তব পরিস্থিতি মোটেও এতটা প্রতিকূল নয়। জি মিডিয়া কখনোই ওমিক্রনের নয়া সংকট নিয়ে দর্শকদের ভয় দেখাবে না, বরং জি মিডিয়া দর্শকদের সবসময় সাহস যোগাবে, সমস্যার সমাধানে সাহায্য করবে। আপনারা অর্থাৎ দর্শক এবং আমরা একসঙ্গে করোনার নতুন এই প্রজাতির মোকাবিলা করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই নিয়েই আমাদের স্লোগান, ডরনা নেহি লড়না হ্যায়। এখানে শেষ করছি। সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।